দশম পর্বে আমরা দেখেছিলাম লি যখন সিক্রেট ক্যামেরা দিয়ে ববির অফিসের সব কথা শুনেছিল, সে জানতে পারে জিনা আর এন্ড্রু এক বড় বিপদে পড়েছে। লি আর এক মুহূর্ত দেরি করে না, সে সরাসরি জিনাকে ফোন করে বলে যে কোনো উপায় ওখান থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে যাও। এরপর 11তম পর্বের শুরুতেই দেখা যায় জিনা পাশে থাকা এন্ড্রুকে বলে আমাদের এখানে থাকা আর সেফ নয়, বড় কোনো বিপদ আসছে। পরিস্থিতি খারাপ দেখে তারা দ্রুত কেবিনের ভেতরে ঢুকে পড়ে এবং দরজা লক করে দেয়। এন্ড্রু তখন দেয়ালের দিকে একটা জানালা দেখতে পায়। ঠিক তখনই বাইরে থেকে সেই ডাক্তার দরজায় ধাক্কা দেয়, কিন্তু ভেতর থেকে লক থাকার কারণে সে দরজা খুলতে পারে না। ডাক্তার তখন পকেট থেকে চাবি বের করে দরজা খোলে, কিন্তু ভেতরে পা রাখা মাত্রই সে তো অবাক হয়ে যায়। কেবিন পুরো ফাঁকা, সেখানে কেউ নেই। ডাক্তার বুঝতে পারে তারা জানালা দিয়ে পালিয়ে গেছে। সে হাসপাতালের মেন গেটের ওয়াচম্যানকে অ্যালার্ট করার জন্য ফোন করে, কিন্তু গেটের সিকিউরিটি গার্ড কিছু বুঝে ওঠার আগেই তারা সিকিউরিটি চেকপোস্ট পার হয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। ডাক্তার যখন কল করে বলে ওদের কোনোভাবে এখান থেকে পালাতে দিও না, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিকিউরিটি গার্ড বলে স্যার ওরা তো অলরেডি চলে গেছে। এদিকে গাড়ির ভেতরে বসে জিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে যাক বাবা, এবার তো অন্তত জানটা বাঁচলো। ওদিকে ডাক্তার যখন নিজের গাড়ি নিয়ে ওদের পিছু করতে যাবে, তখন সে দেখে তার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে। আসলে এন্ড্রু আগে থেকে বুদ্ধি খাটিয়ে ডাক্তারের গাড়ির টায়ারটি পাঞ্চার করে দিয়েছিল। ডাক্তার তখন হাসপাতালের অন্য একটি গাড়ি বের করার নির্দেশ দেয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে রাস্তার মাঝখানে জিনাদের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। কোনো উপায় না দেখে তারা গাড়িটি ঠেলে একটি পেট্রোল স্টেশনের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে যখন তারা গাড়ির পেছনের ডিকি খোলে, তখন দেখা যায় ভেতরে সেই সাক্ষী কয়েদি লোকটি বসে আছে। অর্থাৎ জিনা আর এন্ড্রু শুধু নিজেরাই পালায়নি, বরং ববির হাত থেকে ওই উইটনেসকে গোপনে বের করে নিয়ে এসেছে। ডিকি থেকে বের হয়ে ওই লোকটি বেশ ঘাবড়ে গিয়ে বলে আমি একটু বাথরুমে যাব। এই বলে সে পেট্রোল পাম্পের ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তখনই ববি তার দলবল নিয়ে পেট্রোল পাম্পে এসে হাজির হয়। ববি তখন ফোনে ওই ডাক্তারকে পাগলের মতো গালিগালাজ করছিল। সে বলে তুই আস্ত একটা গাধা, তোর সামনে থেকে ওরা কিভাবে পালিয়ে গেল। ববি যখন হাই ভলিউমে ফোনে কথা বলছিল, ঠিক তখনই ওই সাক্ষী লোকটি বাথরুমের দরজা খুলে বাইরে বের হয়। আর বাইরে আসতেই তার চোখ পড়ে ববির দিকে। ববিও লোকটিকে দেখে চিনে ফেলে এবং ফোনের ওপাশ থেকে ডাক্তারকে বলে তোর আর টেনশন করতে হবে না, শিকার একদম আমার চোখের সামনে। ববিকে দেখা মাত্রই উইটনেস ভয় দিশেহারা হয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু আতঙ্কে সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তখন তীব্র গতিতে আসা একটি গাড়ি তাকে চাপা দিয়ে সেখানে মেরে ফেলে। ববি তখন তার লোকদের নিয়ে জিনা আর এন্ড্রুকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং বলে তোমাদের তো আমি কোনোভাবেই ছাড়বো না, তোমরা দুজন নাকি বড় লয়ার, তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করব। ববির এই হুমকির মুখেও এন্ড্রু বিন্দু মাত্র ভয় পায় না। সে পকেট থেকে ফোন বের করে অত্যন্ত শান্ত গলায় বলে আমি জাস্ট একটা কল করব। ববি হেসে বলে তুই যাকে ইচ্ছে কল কর, এই শহরে ববির চুল ছেঁড়ার মতো ক্ষমতাও কারো নেই। কিন্তু এন্ড্রু যখন জেজের নাম নিয়ে কথা বলতে শুরু করে, তখন ববির মুখের হাসি এক সেকেন্ডে উধাও হয়ে যায়। সে বড়সড় একটা ধাক্কা খায়। পরের দৃশ্যে এক মিটিং রুম দেখানো হয়, যেখানে এক টেবিলে বসে আছে নাথান, জেজে, ববি এবং জেজের সে পার্সোনাল বডিগার্ড। ববি বেশ ক্ষোভের সাথে জেজেকে প্রশ্ন করে তুমি ডোডো গ্রুপের ডিরেক্টর হয়ে আমার হাসপাতালের ভেতরে ওই দুই আইনজীবীকে কেন পাঠিয়েছিলে? এমন কি গোপন কথা আছে যা তুমি উইটনেসের মুখ থেকে জানতে চেয়েছিলে? জেজে তখন বলে আসলে আমার ইদানিং তোমার উপরে একটু সন্দেহ হচ্ছিল। ওই উইটনেস কিনিয়ার হাজব্যান্ডকে টিনেট গ্যাসের লিকেজ এবং ডোডো গ্রুপের সমস্ত আসল কেলেঙ্কারির কথা বলে দিয়েছিল। কিনিয়ার হাজব্যান্ড সেই সমস্ত জবানবন্দি নিজের ফোনে ভিডিও রেকর্ড করে রেখেছিল। আমি শুধু জানতে চাই সেই ফোনটা এখন ঠিক কার কাছে আছে। জেজের মুখে এই সিক্রেট ফোনের কথা শুনে ববি পুরো চমকে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে সর্বনাশ, জেজে এই ফোনের কথা কিভাবে জানতে পারলো? এটা তো আমি আমার সে গোপন লকারে লক করে রেখেছি। জেজে বলে যখন আমার পার্সোনাল এজেন্ট এই ফোনের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল, তখনই আমরা জানতে পারি যে তুমি ওই একমাত্র উইটনেসকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছ। আর তখনই আমার তোমার উপরে সন্দেহ আরো তীব্র হয়। সেই কারণে জিনা আর এন্ড্রুকে আমি পাঠিয়েছিলাম তোমার ডাবল গেমের সত্যটা বের করার জন্য। ববি এখানে পুরোপুরি ধরা খেয়ে যায়। তার কাছে কোনো জবাবই ছিল না। সে নাথানের দিকে তাকিয়ে বলে বস বিশ্বাস করুন, আমি যা করেছি শুধুমাত্র আপনার জন্যই করেছি। এরপর ববি নিজেকে সামলাতে না পেরে জেজের উপর চিৎকার করে বলে ওঠে তুমি আমার কাজের মধ্যে নাক গলানোর চেষ্টা করছো, এটার অধিকার তোমাকে কে দিয়েছে? এই কথা বলে ববি প্রচণ্ড রেগে টেবিল থেকে ওয়াশরুমে চলে যায়।
ববি চলে যাওয়ার পর নাথান জেজেকে শান্ত করে বলে, তুমি ববিকে এভাবে সন্দেহ করো না। সে অনেক বছর ধরে আমাদের সাথে কাজ করছে। যে মুখে কিছু না বললেও কেবল চোখের ইশারা তার বডিগার্ডের দিকে তাকায়। বডিগার্ড তার বসের এই ইশারা এক পলকেই বুঝতে পারে। সে চেয়ার ছেড়ে উঠে সোজা ওয়াশরুমের ভিতরে চলে যায়। বডিগার্ডকে ভেতরে ঢুকতে দেখে ববি তো রেগে যায় এবং তাকে মারার জন্য হাত তোলে। কিন্তু এই বডিগার্ড ছিল এক পেশাদার কিলার। সে ববিকে কোনো সুযোগ না দিয়ে এক ঝটকা তাকে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। বডিগার্ড তার কলার চেপে ধরে ঠান্ডা গলায় হুমকি দিয়ে বলে, কান খুলে শুনে রাখো, আমি আগে ক্রিমিনাল স্কোয়াডে কাজ করেছি। তোমার মতো লোকদের কিভাবে সোজা করতে হয় তা আমি খুব ভালো করে জানি। দ্বিতীয়বার যদি কখনো আমার বসের সামনে গলা উঁচু করে কথা বলার চেষ্টা করেছো তবে ওখানে তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেব। এদিকে জিনা আর এন্ড্রুকে একটা ক্যাফেতে বসে থাকতে দেখা যায়। ঠিক তখনই লির ফোনে জিনার কল আসে। লি জিজ্ঞেস করে, জিনা তুমি ঠিক আছো? জিনা বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি হঠাৎ আমার জন্য এত টেনশন করছো কেন? লি তখন বলে ওঠে, আরে সেরকম কিছু না, আসলে তুমি যে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলে সেটা তো এখনো ফেরত দাওনি। টাকা না দিয়ে তুমি যদি মারা যাও তবে আমার এই ধারের টাকা কে শোধ করবে? লির এই ফালতু রসিকতা শুনে জিনা বিরক্ত হয় এবং সাথে সাথে ফোনটা কেটে দেয়। তখন এন্ড্রু তার পাশে বসে জেরা করতে শুরু করে। সে জিজ্ঞেস করে, তোমাকে কি লি ফোন করে বলেছিল যে হাসপাতালে আমাদের কোনো বড় বিপদ হতে পারে? লি সরল বিশ্বাসে মাথা নেড়ে বলে, হ্যাঁ। জিনার মুখে এই কথা শোনা মাত্র এন্ড্রুর মনে লির প্রতি সন্দেহ জাগে। সে মনে মনে ভাবে লি কিভাবে আগে থেকে সবকিছু জেনে গেল। এন্ড্রু আর দেরি না করে জেজেকে তথ্যটা শেয়ার করে। জেজে লির এই অগ্রিম খবরের কথা শুনে পুরো থমকে যায়। সে ভাবতে থাকে লি কিভাবে খবর পাচ্ছে। ঠিক তখনই তার মনে পড়ে কিছুদিন আগে ববির অফিসে চোর ঢুকেছিল এবং ববি তার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল। জেজে মনে মনে হিসাব মিলাতে শুরু করে, ওই ছেলেটা লি নয় তো? জেজে তখন এন্ড্রুকে কল করে বলে, কালকে সকাল সকাল তুমি অফিসে যাবে এবং যে কোনো বাহানায় লির শরীর চেক করবে, দেখবে তার পেটে কোনো ছুরির কাটার ক্ষতচিহ্ন আছে কিনা। ওদিকে জিনা তখন চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল, কারণ সে এখন নিশ্চিতভাবে জেনে গেছে যে কি নিয়ে যা যা বলেছিল প্রতিটা কথাই 100% সত্যি। ডোডো গ্রুপ আসলে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে, কিন্তু জিনা চাইলেও এখন কিনিয়াকে কোনো সাহায্য করতে পারছে না, কারণ সে যদি এখন সত্যের পক্ষ নিয়ে কিনিয়াকে সাপোর্ট করে তবে তাকে ডোডো গ্রুপের বিরুদ্ধে যেতে হবে, আর এই কাজ করলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। জিনা অনেক কষ্ট আর স্ট্রাগল করে এই জবটা পেয়েছে, তাই সে কোনোভাবেই এই জবটা হারাতে চায় না। সে কিনিয়ার ফোন থেকে সে উইটনেসের কলাসের সমস্ত হিস্ট্রি এবং নাম্বার পার্মানেন্টলি ডিলিট করে দেয়। তারপর সে কিনিয়ার সামনে গিয়ে বলে, কিনিয়া তোমার ফোনটা নিচে করিডোরে পড়েছিল, তাই ভাবলাম তোমাকে এনে দেই। পরের দৃশ্যে দেখা যায় জিনা নিজের মানসিক কষ্ট সহ্য করতে না পেরে লির বাসায় এসে হাজির হয়। সেখানে বসে জিনা একের পর এক ড্রিঙ্কস করতে শুরু করে এবং একসময় পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে ইমোশনাল গলায় লিকে বলে, লি আমরা কি আমাদের জীবনে কোনোদিন সত্যের মুখোমুখি হতে পারবো না? এই দুনিয়াতে কেন সবসময় সত্যকে হেরে যেতে হয়? লি তো আসলে জিনার হাসপাতালের ভেতরের কথাগুলো জানতো না, তাই সে কিছুতেই বুঝতে পারে না যে জিনা ঠিক কোন প্রসঙ্গে কথা বলছে। লি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জিনা তখন অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লি যখন জিনাকে সামনে তার বাসায় পৌঁছে দিতে যাবে ঠিক তখনই সেখানে এন্ট্রি এসে হাজির হয়। সে লির হাত থেকে জিনাকে নিজের কাছে টেনে নেয় এবং কড়া গলায় বলে, জিনাকে নিয়ে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, ওকে আমি নিজের দায়িত্বে বাসায় রেখে আসবো। লি রেগে গিয়ে বলে, ওকে আমি ড্রিঙ্কস করিয়েছি, তাই ওকে সেফলি বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। এর মাঝখানে লি হঠাৎ করে জিনার হাত ছেড়ে দিলে বেচারে জিনার নেশার ঘরে মেঝেতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন পুলিশ অফিসার ছিল। আসলে জিনা নেশা করার আগে তাকে এখানে আসতে বলেছিল। পুলিশ অফিসারটি এসে বলে, তোমাদের কি লজ্জা করে না? জিনা আমাকে আগেই মেসেজ করে রেখেছিল, না হলে তোমরা দুজন মিলে আসতো ওকে এখানে মেরে ফেলতে। এই বলে সে জিনাকে আগলে ধরে এবং গাড়িতে তুলে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর এন্ট্রু হঠাৎ লির দিকে তাকিয়ে নরম সুরে বলে, চলো রাগ কমাতে দুজনে একটু ড্রিঙ্কস করি। লি বিরক্ত হয়ে বলে, তোমার মতো মানুষের সাথে বসে ড্রিঙ্কস করার আমার কোনো শখ নেই। এই বলে লি যখন পাশ কাটিয়ে চলে যেতে যায় এন্ড্রু আচমকা পেছন থেকে লির হাত ধরে টান দেয়, যার ফলে লির পেটে প্রচণ্ড আঘাত লাগে। লি নিজের পেটে হাত চেপে ধরে বলে, ছাড়ো আমাকে। লির এই আচরণ দেখে এন্ড্রু কনফার্ম হয়ে গেছে যে এই লি হলো ববির অফিসে ঢোকা সেই চোর। এর মধ্যে দেখা যায় লির টিমের সে পজিটিভ ছেলে গ্রেকে। সে এসে লিকে সরাসরি জেরা করতে শুরু করে। সে বলে, আমার কেন যেন মনে হচ্ছে তোমার আর রশির মধ্যে কোনো চক্কর চলছে। তোমরা কি ডেট করছো?
লি অবাক হয়ে বলে, আরে তুমি কি পাগল হয়েছো নাকি? আমাদের মধ্যে তেমন কিছুই নেই। কিন্তু হঠাৎ তুমি এসব কেন জিজ্ঞেস করছো? তোমার নজর আবার রশির উপরে নেই তো? এ কথা শোনা মাত্রই গ্রে একটু লজ্জা পেয়ে যায় এবং স্বীকার করে, হ্যাঁ লি, আসলে আমি রশিকে মনে মনে ভালোবেসে ফেলেছি। লি তখন বলে, একদম টেনশন করো না, লাভারদের মেলাতে আমি একদম ওস্তাদ। আমি তোমাকে রশির মন জয় করতে 100% সাহায্য করব। ঠিক তখনই সেখানে সেরের নামের একটি মেয়ে আসে এবং কোনো কারণ ছাড়াই লির শার্টের উপরে কফি ঢেলে দেয়। এরপর কফি পরিষ্কার করার বাহানায় সে লির শার্টের নিচের অংশ কিছুটা উপরে তুলে ফেলে এবং লির পেটের সেই ক্ষত স্থানটি ভালো করে দেখে নেয়। আসলে সেরেল ইচ্ছে করে এটা করেছে, কারণ এন্ড্রু তাকে পাঠিয়েছিল লির শরীরে সেই কাটা দাগটি চেক করার জন্য। এন্ড্রু আগে থেকে লির উপরে সন্দেহ করেছিল, কিন্তু এবার সে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিল। সেরেল তখন এন্ড্রুকে গিয়ে কনফার্ম করে বলে, হ্যাঁ, লির পেটে একটা গভীর ক্ষত রয়েছে। এন্ড্রু আর 1 সেকেন্ডও দেরি না করে জেজেকে ফোন করে এবং বলে, ববের রুমে যে চোরটি ঢুকেছিল সে আর কেউ নয়, সে আসলে এই লি ছিল। ওদিকে জেজের বডিগার্ড ভেতরে ভেতরে লির ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশ খোঁজখবর দিচ্ছিল। সে জেজেকে এসে আপডেট দিয়ে বলে, লি এখন ছদ্মবেশে ববের ক্লাবে একজন সাধারণ বারটেন্ডার হিসেবে কাজ করছে। এটা লির কোনো পার্সোনাল সিক্রেট মিশন। বডিগার্ড আরও বলে, স্যার, এই লি কিন্তু একাধারে বুদ্ধিমান এবং সাহসী। আমার মনে হয় তাকে যদি আমরা আমাদের দলে টেনে নিতে পারি তবে আমাদের অনেক বড় ফায়দা হবে। কিন্তু যে বলে বেশি বুদ্ধিমান লোকদের কাছ থেকে সবসময় একটু দূরে থাকাই ভালো। তবে আমাদের খুব দ্রুত এটা খুঁজে বের করতে হবে যে এই লি আসলে ঠিক কার হয়ে কাজ করছে এবং ববির সমস্ত গোপন তথ্যের পেছনে সে কেন লেগেছে। দৃশ্যের পরিবর্তনে আমরা দেখতে পাই নেইলকে। সে গিমিকে এসে বোঝাচ্ছে। সে বলে, তোমার বিপক্ষে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সে কিন্তু ভেতরে ভেতরে অনেক পাওয়ারফুল এবং জনপ্রিয়। তবে প্লাস পয়েন্ট হলো সে একজন নির্দলীয় প্রার্থী, তাই তাকে আমরা টাকার লোভ দেখিয়ে খুব সহজে নির্বাচন মাঠ থেকে কিনে নিতে পারবো। কিন্তু গিমি বলে, টাকা দিয়ে মানুষের সততা কেনা তো চরম অন্যায়। নেই তখন একটা হাসি দিয়ে বলে, পলিটিক্সের অভিধানে ন্যায় অন্যায় বলে কোনো শব্দ নেই, আর পলিটিক্সের সবচেয়ে বড় ভূমিকাই তো হলো টাকার। এরপর নেল নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করে। সে ওই ক্যান্ডিডেটকে নিজের বাংলোতে ডেকে পাঠায়। নেল তাকে অফার দিয়ে বলে, আমি শুনেছি মার্কেটে আপনার নাকি অনেক বড় ঋণের বোঝা রয়েছে। আপনি যদি এই নির্বাচন থেকে আপনার নমিনেশন প্রত্যাহার করে নেন এবং আমার মেয়ে গিমিকে সাপোর্ট করেন তবে বুঝে নিন আপনার সমস্ত ঋণ এক রাতে গায়েব হয়ে যাবে। আমি আপনাকে এত বিশাল অ্যামাউন্টের টাকা দেব যা আপনি আপনার স্বপ্নেও ভাবেননি। ওই প্রার্থী শুরুতে কড়া গলায় বলে, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। কিন্তু নীল যখন অ্যামাউন্ট উচ্চারণ করে তখন ওই প্রার্থী তো হা হয়ে যায়। তার সমস্ত সততা 1 সেকেন্ডে গায়েব হয়ে যায়। নীল তখন হাসি মুখে বলে, একটু সময় নিয়ে ভেবেচিন্তে আমাকে আপনার সিদ্ধান্ত জানান। প্যানি ও নেইলের ওই রুমেই ছিল এবং তাদের ডিলের সমস্ত কথাবার্তা নিজের কানে শুনছিল। প্যানির সাথে সাথে এই খবরটি লিকে জানিয়ে দেয়। খবর শুনে লি চমকে ওঠে এবং বলে, নীলের মতো একটা ফালতু লোকের কাছে এক রাতে এত কোটি কোটি টাকা কোথা থেকে এলো? প্যানি তখন জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাচ্ছ? লি বলে, কাজে যাচ্ছি। প্যানি অবাক হয়ে বলে, কিন্তু ববির ওই হাই প্রোফাইল ক্লাবে তুমি কিভাবে কাজ ম্যানেজ করলে? লি তখন হেসে বলে, এই সবই হলো আমাদের রোশের কাজ। মেয়েটা অত্যন্ত সাহসী এবং ফাইটার হয়ে উঠেছে। এরপর গল্পের দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখানো হয় রশি কিভাবে ববির মন জয় করেছিল। রশি যখন ববির ওই নামী ক্লাবে কাজ করছিল তখন এক মাতাল কাস্টমার ক্লাবের এক সাধারণ কর্মচারীকে চরম অত্যাচার করছিল এবং টেবিল চাপড়ে চেঁচিয়ে বলছিল, কোথায় তোদের ওই ববি গ্যাংস্টার, ডাক ওকে। রশি তখন সামনে এসে ঠান্ডা গলায় বলে, চুপচাপ মেয়েটার হাত ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও। ওই লোকটি তখন রশিকে উপহাস করে বলে, একে আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোর অবস্থা আমি এর চেয়েও খারাপ করব। লোকটি রশিকে মারার জন্য তার দিকে এগিয়ে আসতে শুরু করে, কিন্তু রশি চোখের পলকেই এক মারাত্মক পেঁয়াজ দিয়ে লোকটিকে শূন্যে আছাড় মারে। তারপর হুঁশিয়ারি দিয়ে বলে, আজকের পর যদি কোনো মেয়ের গায়ে হাত তোলার সাহস করেছ তবে আমি তোমার এই হাত শরীর থেকে আলাদা করে দেব। রশির এই ফাইটিং স্কিল আড়াল থেকে ববি দেখছিল এবং সে মনে মনে ইমপ্রেসড হয়। ববি রশিকে তার পার্সোনাল কেবিনে একা ডেকে পাঠায় এবং তার সাহস ও ফাইটিংয়ের খুব প্রশংসা করে। ববি রশিকে জিজ্ঞেস করে, তুমি ফাইটিং ছাড়া আর কি কি পারো? রশি ববির কথার উত্তর দেওয়ার সময় হঠাৎ লির শেখানো সে গোপন ট্রিক্সের কথা মনে পড়ে যায়। লি তাকে আগে থেকে বলে দিয়েছিল যে ববিকে বলবে তুমি মাসাজ করতে পারো। রশি তখন ববিকে বলে, আমি বডি মাসাজও করতে পারি। ববি শুনে বেশ খুশি হয়ে বলে, আরে এটা তো দারুণ ব্যাপার, আমার শরীর খুব ব্যথা করছে। তুমি এক কাজ করো,
আমাকে এখনই একটা রিল্যাক্সিং মাসাজ করে দাও। ফ্ল্যাশব্যাক শেষ হতেই দেখা যায় স্পেশাল মাসাজ সেশনের জন্য লি আর রশি প্রস্তুতি নিচ্ছে। লি রশিকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে বলে, একদম অ্যালার্ট থাকবে, ববি যেন তোমার সাথে খারাপ কিছু করার সুযোগ না পায়। ববি তখন আত্মবিশ্বাসের সাথে বলে, সে যদি আমার সাথে এমন কোনো আচরণ করার চেষ্টাও করে তবে ওই মুহূর্তই হবে ওর জীবনের শেষ মুহূর্ত। লি তখন হেসে বলে, আরে আমি কার জন্য চিন্তা করছি? আমার তো তোমার জন্য নয়, উল্টো ওই ববির জন্যই চিন্তা করা উচিত। জানি না আজ তুমি তার কি অবস্থা করবে, তবে একটু সাবধানে মাসাজ করো, বেচারার হাত পা যেন ভেঙে না যায়। এই বলে সে রশিকে ববির খাস কেবিনে পাঠিয়ে দেয়। এরপর সে ববিকে প্রফেশনাল মাসাজ করতে শুরু করে। ববি যখন মাসাজ উপভোগ করছিল, রশি তাকে আরো বাগে আনার জন্য বলে, বস এমন সময় যদি একটু ড্রিঙ্কস হতো তবে আপনার আরো বেশি ভালো লাগতো। ববি বলে, তুমি একদম ঠিক বলেছ, জলদি ড্রিঙ্কস নিয়ে আসতে বলো। তখন বারটেন্ডার সেজে লি এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু ভিতরে আসার আগে লি গ্লাসের অ্যালকোহলের মধ্যে রাসায়নিক পাউডার মিশিয়ে দিয়েছিল। ববি কোনো সন্দেহ না করে এক চুমুকে পুরো ড্রিঙ্কসটা শেষ করে ফেলে, আর তার কিছুক্ষণের মধ্যে সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। ববি পুরোপুরি অচেতন হয়ে যাওয়ার পর লি পকেট থেকে একটা বিশেষ ইনজেকশন বের করে রশির হাতে দেয়। রশি অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? লি বলে, এটা হলো এক ধরনের ট্রুথ সিরাম। আসলে আমি যখন কিছুদিন আগে মাইকেলের গোপন আস্তানে আটকে গিয়েছিলাম তখন সে আমাকে সত্যি কথা বের করার জন্য এই ইনজেকশনটাই দিয়েছিল। এই ড্রাগটা যদি শরীরে পুশ করা হয় তবে মানুষ ঘুমের ঘরেও মনের সব সত্যি কথা বলে দেয়। ঠিক তখনই এক মারাত্মক বিপদ নেমে আসে। ববির পার্সোনাল বডিগার্ডরা বাইরে এসে দরজায় ধাক্কা দেয় এবং তারা বলে, বস আপনার সাথে এক ব্যক্তি দেখা করতে এসেছে। লি তখন রশির হাতে ইনজেকশনটা দিয়ে বলে, তুমি ববিকে এই ইনজেকশনটা পুশ করো আর ওর মুখ থেকে সব সত্য কথা বের করে নাও, বাইরের গুন্ডাদের আমি হ্যান্ডেল করছি। এই বলে লি দরজা খুলে বাইরে আসে এবং ববির বডিগার্ডদের বলে, তোমাদের কি কোনো কমন সেন্স নেই? বস এখন ভেতরে এক অত্যন্ত ইম্পর্টেন্ট পার্সোনাল মিটিংয়ে ব্যস্ত আছেন, এই সময় ওনাকে ডিস্টার্ব করা একদম ঠিক হবে না। তারা পাশ ফিরে হাসাহাসি করে বলে, আরে বস তো সবসময় ভেতরেই ব্যস্ত থাকেন। পরবর্তী দৃশ্যে আমরা জেজেকে দেখতে পাই, সে ক্লাবের বাইরে স্পেশাল এসপিটি টিমের দুজন মেম্বারকে নিয়ে বসে আছে। আর সবচেয়ে বড় টুইস্ট হলো, ওই দুই অফিসারের মধ্যে একজন হলো গ্রে, যে গ্রে রশিকে প্রপোজ করার জন্য একটু আগে লির কাছে হেল্প চাচ্ছিল। ওদিকে কেবিনে লি আর রশি আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, তারা ববির গলা থেকে সে অদ্ভুত চেনের লকেটটি খুলে ফেলে। এরপর লকেটের ভেতরে সেই মিনি হার্ড ডিস্কটি বের করে ফেলে এবং দ্রুত ল্যাপটপে কানেক্ট করে সমস্ত ডিজিটাল ডেটা কপি করতে শুরু করে। শুধু তাই নয়, লি ববির অবশ হাতের আঙুল ধরে নিয়ে দেয়ালের সেই ছবির পেছনের সিক্রেট লকারটিতে টাচ করায়। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে লকারটি এক ক্লিকে ওপেন হয়ে যায়। লকারটি খুলতেই লি আর রশির চোখ যেন ছানা বড়া হয়ে যায়। সেখানে স্তূপ করে রাখা ছিল কোটি কোটি কালো টাকা, খাঁটি সোনার গহনা এবং ডোডো গ্রুপের সমস্ত ব্ল্যাক মানির হিসাব। সেই সাথে সেখানে রাখা ছিল একটা পুরনো স্মার্টফোন, যা ছিল ডোডো গ্রুপের অপরাধের সবচেয়ে বড় ডিজিটাল প্রমাণ। আর ওই ফোনের পেছনে লাগানো ছিল একটা পুরনো ফ্যামিলি ফটো। কিন্তু রিতু আসলে জানতো না যে এই ফোনটাই হলো এই পুরো গেমের সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্স। তাই সে এটার গুরুত্ব বুঝতে পারে না এবং সে ওই ফোনটাকে লকারের ভেতরেই রেখে দেয়। লি লকারের সমস্ত গোপন কাগজের ছবি নিজের ফোনে তুলে নেয়। এরপর লি ববিকে জেরা করতে শুরু করে। ইনজেকশনের ঘরে ববি তার সুইজারল্যান্ড ব্যাংকের সমস্ত গোপন অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড বলে দেয়, যেখানে নাথান তার সমস্ত ব্ল্যাক মানি ডিপোজিট করে রেখেছিল। ল্যাপটপে সব তথ্য সাকসেসফুলি কপি হয়ে যাওয়ার পর মিশন কমপ্লিট হয়। রশি তখন লির দিকে তাকিয়ে বলে, লি তুমি আমাকে অ্যাটাক করো, কারণ ববির লোকরা যদি দেখে আমি একদম অক্ষত আছি তবে পুরো সন্দেহ আমার উপরেই এসে পড়বে। পরের দৃশ্যে দেখা যায় রশি তার গলায় এবং শরীরের আঘাতের চিহ্ন নিয়ে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে আপনারা বাঁচান। ববি আমাকে এত মারাত্মকভাবে মারধর করেছে যে আমি ভাবতেও পারিনি উনি এতটা নিষ্ঠুর হতে পারেন। রশির এই অ্যাক্টিং সবাই সত্যি বলে মেনে নেয়। রশি তখন বলে, আমি এখানে তার আন্ডারে আর কখনোই কাজ করব না। ওদিকে লি এসে রশির সাথে তাল মিলিয়ে বলতে শুরু করে, আরে আমিও জানতাম না যে বস ভেতরে ভেতরে এতটা নোংরা লোক। যে মানুষ একজন মহিলার উপর এভাবে পশুর মতো অত্যাচার করতে পারে সে কারোই আপন হতে পারে না। আমিও আর এই ক্লাবে এক মুহূর্ত কাজ করব না, আমি চললাম। এভাবে তারা ববির লোকদের সামনে অভিনয় করে সেখান থেকে সাকসেসফুলি বের হয়ে আসে। কিছুক্ষণ পর ববির জ্ঞান ফিরে আসলে সে কিছুতেই মনে করতে পারছিল না যে ভেতরে আসলে কি ঘটেছিল। ববির অ্যাসিস্ট্যান্ট তখন ভয় ভয় এসে বলে, বস আপনি চরম নেশার ঘরে ছিলেন, তখন ওই মাসাজ করা মেয়েটার সাথে আপনি অনেক খারাপ ব্যবহার করেছেন। বেচারি মেয়েটা এতটাই ভয় পেয়ে গেছে যে
কাজ ছেড়ে চলে গেছে। ববি পুরো হতবাক হয়ে যায় এবং ভাবে তাই নাকি, আমি নেশার ঘরে এমন কি করলাম। হঠাৎ ববির মনে একটু খটকা লাগে এবং সে তড়িঘড়ি করে নিজের গলার নেকলেসটা চেক করে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখে লকেটের ভেতরের মিনি হার্ড ডিস্কটা একদম ঠিকঠাক আছে। এরপর সে তার ডিজিটাল লকারটি চেক করে, সেখানেও সোনাদানা আর ব্ল্যাক মানির সব ক্যাশ টাকা একদম হুবহু আগের মতোই সাজানো ছিল। ববি মনে মনে বেশ শান্তি পায় যে যাক বাবা, ভেতরে যাই ঘটুক না কেন আমার আসল সম্পদ তো একদম সুরক্ষিত আছে। অন্যদিকে ক্লাব থেকে বের হওয়ার পর জেজে তার বডিগার্ডকে নিয়ে লির গাড়ি দূর থেকে ফলো করছিল, কিন্তু লি প্রথম থেকেই বুঝতে পারছিল যে লি তাকে ট্র্যাক করছে। আসলে লি টিমের সেই আইটি মেম্বার গ্রে, যে জেজের সাথে এই মিশনে যুক্ত ছিল, সে আগেই লিকে মেসেজ করে জানিয়ে দিয়েছিল যে জেজে তোমার পিছু নিয়েছে, তাই একটু সাবধানে থেকো। লি তখন এক চাল চালে। সে নিজের গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং জেজের নিজস্ব বাসভবনের সামনে চলে আসে। জেজে দূর থেকে এটা দেখে পুরো আকাশ থেকে পড়ে। সে অবাক হয়ে ভাবে, এই ছেলেটা আমার পিছনে এত দূরের কথা, উল্টো আমার বাড়ির সামনে গিয়ে কেন দাঁড়ালো। বাসার সামনে গাড়ি থামিয়ে লি জেজেকে ফোন করে। জেজের গাড়িও তখন সেখানে এসে পৌঁছায়। জেজে গাড়ি থেকে নেমে লির সামনে গিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার লি, তুমি আমাকে কেন ফোন করছো, তাও আবার আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে, ঘটনা কি? লি তখন বলে ওঠে, ববের কাছে যে বিশাল পরিমাণ ব্ল্যাক মানি রয়েছে তার সমস্ত ডিজিটাল ডেটা অ্যাকাউন্ট ডিটেলস এই পেন ড্রাইভে আছে, আর এর মধ্যে শুধু ববি নয়, নাথানেরও কোটি কোটি টাকার ব্ল্যাক মানির হিসাব যুক্ত আছে। যে চমকে উঠে বলে, সবই তো বুঝলাম, কিন্তু তুমি তো মজুর আন্ডারে একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করো। লি তখন জেজেকে বসানোর জন্য বলতে শুরু করে, ববির ল্যাপটপ থেকে যখন আমি এই ডেটা কপি করছিলাম তখন আমি ডোরো গ্রুপের অনেক সিক্রেট কথা জানতে পেরেছি। এই তথ্যগুলো এতটাই সেন্সিটিভ যে মজুর মতো একজন ছোটখাটো মানুষের পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব নয়। আপনি হলেন এই বিশাল কোম্পানির ডিরেক্টর, কোম্পানির ভালো মন্দ আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, আর আপনার প্রতি আমার অনুগত্য এবং বিশ্বস্ততা প্রমাণ করার জন্য এর চেয়ে বড় সুযোগ আমি আর কোনোদিন পেতাম না। সে কারণে এটা আমি আপনার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লির মুখে নিজের প্রতি এত সম্মানের কথা শুনে জেজের হার্টবিট যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই ছেলেটা আমাকে এত রেসপেক্ট করে, আমার জন্য নিজের জীবন বাজি রেখে ডেটা সংগ্রহ করেছে, আর আমি কিনা গাধার মতো এন্ড্রুর কথা এই লির উপরে সন্দেহ করেছিলাম। জেজে অত্যন্ত খুশি হয়। এরপর জেজের হাত থেকে পেন ড্রাইভ নেয় এবং তাকে নিজের ড্রয়িং রুমে নিয়ে আসে। সেখানে লিকে জেজে একটি অত্যন্ত দামি ব্র্যান্ডের গড়ি গিফট করে। ওদিকে লি কিন্তু গ্রের সাথে করা ওয়াদা ভোলেনি। গ্রের রশিকে প্রপোজ করার সুবিধার্থে লি একটি প্ল্যান বানায়। সে গ্রেকে একটি নির্দিষ্ট বারের অ্যাড্রেস দেয়। সেখানে রশিও অলরেডি উপস্থিত ছিল। গ্রে রশিকে প্রপোজ করতে চেয়েছিল ঠিকই, কিন্তু বারে বসে অতিরিক্ত টেনশনের কারণে সে ড্রিঙ্কস করতে শুরু করে এবং এক পর্যায়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সে সরাসরি রশির গায়ের উপরে ঢলে পড়ে। রশি বিরক্ত হয়ে গ্রেকে এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে। মদ খাওয়ার ক্ষমতা না থাকার কারণে সে গ্রেকে অনেক বকাবকি করে এবং বলে, তোমার যদি ড্রিঙ্কস করার ক্ষমতা নাই থাকে তবে এত বেশি গিলতে যাও কেন? কিন্তু গ্রে বলে, তুমি কত স্ট্রং আর পাওয়ারফুল, আমাকে এক ঝটকায় কাঁধে তুলে নিয়ে আসলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডোডো গ্রুপের চেয়ারম্যানের ডাইনিং টেবিল, যেখানে চেয়ারম্যান তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল, কিন্তু ডিনার টেবিলের পরিবেশ ছিল অত্যন্ত থমথমে। চেয়ারম্যানের স্ত্রী কোনো এক অজানা আতঙ্কে প্রচন্ড টেনশনে ছিল। নাথান তার মায়ের অবস্থা দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত টেনশনে কেন আছেন? সে তখন নিজের রাগ চেপে রাখতে না পেরে সরাসরি চেয়ারম্যানকে প্রশ্ন করে, আজ আপনি আমাকে সব সত্যি কথা বলবেন। আপনার টেবিলের উপর স্যালোমির ওই পুরনো আইডি কার্ড আর ছবি কি করছিল? আপনি কি এখনো এত বছর পর ওই মহিলার মধ্যেই ডুবে আছেন? আমি তো এটাও শুনেছি যে আপনার নাকি অবৈধ একটা ছেলে আছে। এ কথা শুনে চেয়ারম্যান বলে, হ্যাঁ আছে তো, তাতে তোমার কি? তুমি তো সেদিন স্যালোমিকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলে। বাবার মুখে এই চরম সত্য শুনে নাথান এবং সিন্ডি পুরোপুরি থমকে যায়। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকায় এবং ভাবে, আমাদের বাবার অতীতে অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, আর আমাদের নাকি আরেকটা সৎ ভাইও আছে এই শহরে। চেয়ারম্যানের স্ত্রী বলে, আমাকে বিয়ে করার পর থেকে আমি এই বিশাল বাড়িতে দিনের পর দিন একাকিত্বে মরেছি। আপনি কি কোনোদিন আমার সাথে বা আমার সন্তানদের সাথে শান্তিতে বসে সময় কাটিয়েছেন? চেয়ারম্যান তখন বলে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। এ কথা বলে চেয়ারম্যান ডিনার ফেলে রেগে সেখান থেকে উঠে চলে যায়। এরপর চেয়ারম্যান যখন পার্সোনাল অফিসে গিয়ে বসে তখন তার পেয়ে রুমে ঢোকে এবং বলে, ডিনারের টেবিলে আপনি ওটা কি করলেন? ম্যাডাম যদি আজ এই পরিবারের পাশে না থাকতেন
তবে আপনার ফ্যামিলির কোনো অস্তিত্বই থাকতো না। চেয়ারম্যান ক্লান্ত গলায় বলে, আমি প্রতিদিন এই পারিবারিক অশান্তিতে পুরো বিরক্ত হয়ে গেছি। এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো যে কোনো উপায় আমার সে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে বের করা। সে নাজায়েজ হোক আর যাই হোক, রক্ত তো আমারই। তুমি জলদি ওর খোঁজ করো। পরের সিনে দেখা যায় চেয়ারম্যানের সে পিয়ে গোপনে মোজোর সাথে দেখা করে। পিয়ে মোজোকে জিজ্ঞেস করে, চেয়ারম্যানের ছেলের ব্যাপারে তুমি কতটুকু ইনফরমেশন জোগাড় করতে পেরেছো? কোনো হদিশ কি পেয়েছো? মোজো বলে, আমি আমার সেরা টিম দিয়ে আমেরিকার তার সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করার চেষ্টা করেছি, কিন্তু সেখানে কেউ এই ছেলের সমস্ত অফিসিয়াল রেকর্ড এবং ডেটা পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে। তবে আমি হাল ছাড়িনি। আমি আমার সেকেন্ড টিমকে আবারও সেখানে পাঠিয়েছি নতুন করে ইনভেস্টিগেশন শুরু করার জন্য। দেখা যাক কি হয়। কিন্তু এই কাজের বদলে আপনাকে কিন্তু আমাকে একটা সাহায্য করতে হবে। ডোডো গ্রুপে আমাকে কেউ বিন্দু মাত্র সম্মান করে না। সবাই শুধু যে যার হুকুমে আর ইশারায় চলে। তাই আমার এখন এমন একটা হাই প্রোফাইল পজিশন চাই যাতে আমি সরাসরি চেয়ারম্যানের ক্লোজ হতে পারি এবং ওনার শতভাগ বিশ্বাস জয় করতে পারি। আপনি এক কাজ করুন, আপনি শুধু আমাকে অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ওনার পাশে বসার জায়গা করে দিন। এদিকে জিনা আর এন্ড্রুকে দেখা যায় তারা ছদ্মবেশে ওই হাসপাতালের করিডোরে ওয়ালেট হিসেবে ভিজিট করছিল। ঠিক তখনই একদল পুলিশ অফিসার হাসপাতালের ভেতরে প্রবেশ করে। পুলিশের চিফ অফিসার কড়া গলায় বলে, ম্যাডাম কিনিয়া, ডোডো গ্রুপের ল্যাবের সে টিরেন গ্যাস লিকেজে আপনার সরাসরি হাত রয়েছে। কিনিয়া পুরো আকাশ থেকে পড়ে এবং বলে, কি বলছেন আপনারা? আমি তো উল্টো ওই ডোডো গ্রুপের বিরুদ্ধে লড়াই করছি। আসলে এটা ছিল নাথানের সাজানো একটা নোংরা চাল, যা বুঝতে আর কারোরই বাকি ছিল না। জিনা বলে, আপনারা এভাবে হুট করে কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আপনাদের কাছে কি কোনো অফিসিয়াল অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? তখন পুলিশ অফিসার জিনার সামনে তার অ্যারেস্ট ওয়ারেন্ট খুলে ধরে। এটা দেখার পর জিনা আইনের কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। তার আর কিছুই করার ছিল না। জিনা তখন কিনিয়াকে বলে, আমি খুব তাড়াতাড়ি লয়ার নিয়ে ওখানে আসছি। জিনা যখন কিনিয়াকে বাঁচাতে পা বাড়াচ্ছিল, ঠিক তখনই এন্ড্রু পেছন থেকে এসে তার হাত ধরে ফেলে। এন্ড্রু বলে, তুমি যদি ডোডো গ্রুপের বিরুদ্ধে গিয়ে কিনিয়াকে সাহায্য করার চেষ্টা করো, তবে কোম্পানি তোমাকে 1 সেকেন্ডই চাকরি থেকে বের করে দেবে। এই কঠিন বাস্তবতার সামনে জিনা পুরোপুরি অসহায় হয়ে যায়। অন্যদিকে কিনিয়াকে পুলিশ হাতকড়া পরিয়ে নিয়ে গেছে। এই খবর পাওয়া মাত্রই ওদিকে নাথান অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর জেজে যখন নিজের পার্সোনাল অফিসে ফিরে আসে, সে দেখে এন্ড্রু সেখানে নিশ্চিন্ত মনে সোফায় পা তুলে বসে আছে। জেজেকে দেখা মাত্রই এন্ড্রু সোজা হয়ে বসে। সে বলে, এখন তো আমাদের হাতে নাথানের বিরুদ্ধে সব প্রমাণ রয়েছে, তাহলে আর দেরি কিসের? নাথানকে তার গদি থেকে লাথি মেরে সরিয়ে সেই জায়গায় আমাকে বসানোর ব্যবস্থা করুন। জেজে বলে, একটু ধৈর্য ধরো, তাড়াহুড়ো করলে শিকার ফসকে যায়। নাথানকে এবার এমন নিখুঁত মার মারব যে সে আর জীবনে কোনোদিন উঠেও দাঁড়াতে পারবে না। এদিকে কিনিয়াকে অ্যারেস্ট করার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। লি তখন টিভিতে কিনিয়ার ছবি দেখছিল। টিভির স্ক্রিনে কিনিয়ার মুখ দেখা মাত্র লির মনে পড়ে যায় ববির অফিসের সেই লকারের ভেতরে পুরোনো মোবাইলটার কথা। সেই ফোনের পেছনে কিন্তু হুবহু এই মহিলার ছবি লাগানো ছিল। লি ভাবতে থাকে, কিনিয়ার ফোন ববির মতো একজন গ্যাংস্টারের পার্সোনাল লকারে কি করছে, আর ববি ওটাকে এত সুরক্ষায় কেন লুকিয়ে রেখেছে? তার মানে 100% নিশ্চিত যে ওই ফোনের ভেতরে কোনো সত্যি লুকিয়ে আছে। লি মনে মনে অনেক আফসোস করে, কারণ ববের লকার খোলার পর সে নিজে ওই ফোনটা হাতেও নিয়েছিল। সে যদি তখন ফোনটা পকেটে পুরে নিয়ে আসতো, তবে সমস্ত রহস্য আজ তার হাতের মুঠোয় চলে আসতো। কিন্তু লি রিয়েলাইজ করে যে ফোনটা না নিয়ে সে আসলে বড় একটা ফাঁদ থেকে বেঁচে গেছে, কারণ লকার থেকে ফোনটা গায়েব হলে ববে বুঝতে পারত যে ভেতরকার কেউ এই কাজ করেছে। লি প্যানিকে বলে, ওই ফোনের পেছনে একটা ছোট্ট বাচ্চার ছবিও লাগানো ছিল। আমাদের যে কোনো মূল্যে আগে ওই বাচ্চাটিকে খুঁজে বের করতে হবে। গল্পের পরবর্তী দৃশ্যে দেখা যায় সেই হাসপাতাল, যেখানে জিনার ছোট ভাই চিকিৎসাধীন ছিল। প্যানি আগে থেকেই তার অ্যাসিস্ট্যান্টকে গোপনে সেই হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল জিনার আসল পরিচয় বের করার জন্য, কারণ প্যানির সন্দেহ ছিল জিনা ভুয়া প্রোফাইল বানিয়ে ডোডো গ্রুপে চাকরি নিয়েছে। শুধু তাই নয়, সে তার ভাইয়ের নামও হাসপাতালের ফাইলে অন্য কিছু লিখে রেখেছে। প্যানি নিশ্চিত হতে চেয়েছিল যে এই মেয়েটি কি সেই আসল জিনা, যে কয়েক বছর আগে লির বাসায় একজন সাধারণ কাজের মেয়ে হিসেবে কাজ করত। প্যানির অ্যাসিস্ট্যান্ট হাসপাতালের ক্যাবিনে ঢুকে জিনার ভাইয়ের বেডের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বেডের উপরে লাগানো নেম প্লেটে আসলেই একটা ভুয়া নাম লেখা ছিল, কিন্তু সে যখন নিচু স্বরে তার আসল নাম ধরে ডাকে, তখন ছেলেটি বলে, হ্যাঁ এটাই তো আমার আসল নাম, কিন্তু আপনি কে? আমার কাছে আপনার কি চাই? অ্যাসিস্ট্যান্টের বুঝতে আর বাকি থাকে না যে তাদের সন্দেহই 100% সত্যি। ডোডো গ্রুপে কাজ করা এই মেয়েটি হলো লির বাসার সেই পুরনো জিনা, যাকে লি হন্যে হয়ে খুঁজছে। ওদিকে জিনা তখন নিজের ডিউটি ফেলে অন্য একটি হাসপাতালে ছুটে গিয়েছিল, যেখানে কিনিয়ার ছোট মেয়েটি ভর্তি ছিল। মাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় কেবিনের ভেতরে ছোট্ট মেয়েটি কাঁদছিল।
সে কাঁদতে কাঁদতে জিনাকে বলে, আমার মাম্মিকে পুলিশ কেন ধরে নিয়ে গেল? আমার মা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। জিনা বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে বলে, একদম কেঁদো না, খুব তাড়াতাড়ি তোমার মাকে ওরা ছেড়ে দিতে বাধ্য হবে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে স্বয়ং লি। জিনাকে সেখানে দেখে লি তো পুরো চমকে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি ডোডো গ্রুপের ডিউটি ছেড়ে এই বাচ্চার কেবিনে কি করছো? জিনা বলে, সেটা আমি পরে বলবো, কিন্তু তুমি হঠাৎ এই চাইল্ড কেয়ার হাসপাতালে কেন এসেছো? ওদিকে হাসপাতালের মেন গেটের বাইরে প্যানি অপেক্ষা করছিল। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। সে ফোনের ওপাশ থেকে বলে, এই হাসপাতালে জিনার ভাই ভর্তি আছে, আর ডোডো গ্রুপে যে মেয়েটি এখন ছদ্মবেশে কাজ করছে সে আর কেউ নয়, সেই হলো আমাদের সেই পুরনো জিনা, যাকে লি এতদিন ধরে খুঁজছিল। ঠিক সেই মুহূর্তে জিনা আর লি কেবিন থেকে বের হয়ে আসে। লি আর জিনাকে একসাথে পাশাপাশি আসতে দেখে প্যানির পায়ের তলার মাটি যেন সরে যায়। লি প্যানির মুখের এই অদ্ভুত ভাব দেখে অবাক হয়ে যায়। সে প্যানিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার প্যানি, তুমি জিনাকে এভাবে ভূতের মতো দেখছো কেন? কোনো সমস্যা? জিনা প্যানির এই চাউনি দেখে ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে যায়। লি, জিনা আর প্যানি এই তিনজনের জীবনের অতীত এবং বর্তমানের এক ভয়ঙ্কর সত্য প্রকাশের রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্য দিয়ে মনস্টার সিরিজের এই অসাধারণ পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্বটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না। যারা মনস্টারের অন্যান্য পার্টগুলো এখনো দেখোনি তারা দেখে নিও, আর পরবর্তী পর্বগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, ততক্ষণ আমার সাথেই থাকো। ধন্যবাদ।